আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটের অনুরোধ। গণতন্ত্রের পথে যাত্রা সহজ নয় বললেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নোয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা। এবং মানবসৃষ্ট কর্মকাণ্ডে পরিবেশের ক্ষতির পাশাপাশি হুমকিতে বিভিন্ন প্রজাতির পাখি। পাখির কলোনি সংরক্ষণে পরিকল্পিত উদ্যোগ জরুরি মনে করছেন পরিবেশবাদীরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো পত্রে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। গত 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লেখিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় 2 জন মন্ত্রীসহ 8 জন নিহত হয়েছেন। নিহত 2 মন্ত্রী হলেন প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামা এবং পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইব্রাহিম মুর্তালা মোহাম্মদ। এর আগে ঘানার সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রাডার থেকে নিখোঁজ হয়ে গেছে। হেলিকপ্টারটিতে 3 জন ক্রু সহ মোট 8 জন আরোহী ছিলেন। বুধবার স্থানীয় সময় সকাল 9:30টায় রাজধানী আকরা থেকে উড্ডয়নের পর দক্ষিণাঞ্চলের ঘন বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে আরও রয়েছেন জাতীয় নিরাপত্তার উপসমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আল-হাজি মুনিরু মুহাম্মদ এবং জাতীয় গণতান্ত্রিক কংগ্রেস দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং। ঘানার সেনাবাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের অশান্তি অঞ্চলের গভীর বনভূমিতে সামরিক বাহিনীর Z9 মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বুধবার সকালে হেলিকপ্টারটিতে চড়ে আকরা থেকে ওবোয়াসি শহরে একটি অবৈধ খনি বিষয়ক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন তারা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির সেনাবাহিনী। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিলকে 18 কোটি মানুষের মুক্তির মিছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতন্ত্রের পথের এই যাত্রা সহজ নয়। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান 1 বছর পূর্তিতে বিএনপির নেতাকর্মীদের বিজয় মিছিল রূপ নেয় জনসমুদ্রে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় জনস্রোত, পৌঁছে যায় আরামবাগ পর্যন্ত। বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত এই সমাবেশ। ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণে ধীরে ধীরে রূপ নেয় মহাসমাবেশে। দলের নেতারা বলেন, বিএনপির এই জনসমুদ্র প্রমাণ করে জনগণই ক্ষমতার উৎস। বলেন, আগামীর বাংলাদেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে, জাতিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে, আগামী দিনে এই দেশে একটি সুষ্ঠু ভোটের স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। বন্ধুরা আমার, আপনারা আজকে স্বতঃস্ফূর্তভাবে 16 বছরের কালো অন্ধকার বিদীর্ণ করে বিজয়ের যে উত্তপ্ত আপনাদের আনন্দের বহিঃপ্রকাশ এখানে ঘটিয়েছে। এই ঐক্য হবে ফ্যাসিবাদ
আমাদের শক্তি। বিএনপির মহাসচিব বলেন, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। দেশের সমস্ত মানুষকে, রাজনৈতিক দলগুলোকে, ছাত্রদেরকে এবং এটা না বললেই নয়, আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকেও আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সহযোগিতায় আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে হবে। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চাই, যিনি যেই দলেরই সদস্য, রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন, আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার। ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। পরে বিএনপির বিজয় মিছিল উদ্বোধন করেন তারেক রহমান। মিছিল নয়াপল্টন থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত গিয়ে শেষ হয়। মনির হাসান, চ্যানেল আই, ঢাকা। বন্যা পরবর্তী ক্ষতি কাটিয়ে পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নোয়াখালীতে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একদিকে তীব্র খরা ও বন্যা, অন্যদিকে সমুদ্রের লবণাক্ত পানির অনুপ্রবেশে বিপর্যস্ত নোয়াখালীর প্রাণ প্রকৃতি। জলবায়ুর অভিঘাতে ক্রমবর্ধমান পরিবেশগত সংকট হুমকিতে ফেলছে এই জনপদের জীবন জীবিকা। এমন বাস্তবতায় সংকট উত্তরণে বাংলালিংকের সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে নোয়াখালী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র অঞ্চল, এই জায়গাগুলোতে আমরা বেশি করে বৃক্ষরোপণ করি। এই ধরনের জায়গাগুলোতে কিন্তু এমন গাছ লাগাতে হবে যে গাছগুলো বড় গাছ হয়, শক্ত গাছ হয় এবং যার মাধ্যমে আমরা উপকূলের মানুষকে রক্ষা করতে পারি। এখানে শুধু মানুষ নয়, প্রাণীরাও কিন্তু রক্ষা পাচ্ছে এই গাছের কারণে। আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। প্রকৃতি রক্ষায় উৎসাহিত করতে তরুণ প্রজন্মের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এত গাছপালার রোপণ আমাদের বিশ্ববিদ্যালয়কে আরো আগের চেয়ে সবুজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃক্ষরোপণ করে থেমে না যাওয়া, ওই গাছগুলোকে সঠিক মাত্রায় পরিচর্যা করে সেগুলোকে বড় করা। এখানে বিভিন্ন ফলজ গাছ, বনজ গাছ এবং ঔষধি গাছ রয়েছে, যেগুলো আমরা আমাদের বাড়ির আঙ্গিনাতে লাগাবো। প্রতি বছর আসলে যে পরিমাণ গাছ নষ্ট হয়, অন্তত সেটির কিছুটা হলো এই প্রকৃতি জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পূর্ণ হবে। প্রকৃতির যে বিপর্যয় ঘটছে, বিশেষ করে নদী ভাঙনের ফলে, সেই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে আসলে সবুজ বনায়নের কোনো বিকল্প নাই। অতিমাত্রায় বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস বা এই যে অতিরিক্ত গরম, আগামী দিনের আমাদের প্রজন্মকে বাঁচাতে হলে গাছের কোনো বিকল্প নেই। এর মাধ্যমে আমাদের প্রকৃতিও ভালো থাকবে, আমরা যারা আছি আমরা ভালো থাকতে পারবো। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবুজায়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনরা। আমাদের এনএসটিউ ক্যাম্পাস হবে একটা গ্রিন এবং ক্লিন ক্যাম্পাস। এক্ষেত্রে এই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি, আপনাদের যে হেল্পটা, এটা আমাদের এগিয়ে নেবে। শিক্ষার্থীরা আপনাদের উদ্যোগ গ্রহণ করেছে এবং সাধুবাদ জানাচ্ছে। আমি আশা করি এই ধারাবাহিকতা প্রকৃতি ও জীবন এই প্রতিষ্ঠানটি বজায় রাখতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং এলাকার জনগণ অনুপ্রাণিত হবে বৃক্ষরোপণের জন্য, গ্রিন করার জন্য তাদের যে উদ্যোগ, আমি সেই উদ্যোগকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি তাদের সাথে, তাদের এই উদ্যোগকে দেখে সমাজের অন্যান্য সংস্থা এবং সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসবে। উপকূলের প্রাণ প্রকৃতি রক্ষায় সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। জীববৈচিত্র্যে ভরপুর বাংলাদেশে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখির বিচরণ।
বিভিন্ন আকার আকৃতির বর্ণিল এসব পাখির উপস্থিতিতে প্রাণবন্ত থাকে প্রকৃতির পরিবেশ। তবে মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে হুমকিতে বিভিন্ন প্রজাতির পাখি। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির কলোনি সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর ও পরিকল্পিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন পরিবেশবাদীরা। পাখির কলোনি সংরক্ষণ নিয়ে আফরোজা হাসির আরেকটি রিপোর্ট। খাবার থেকে শুরু করে আত্মরক্ষা সব কাজেই বিভিন্ন প্রজাতির পাখির মাঝে রয়েছে অপূর্ব সামাজিকতা। বাঁশঝাড় ও বিভিন্ন বৃক্ষজাতীয় উদ্ভিদে দল বেঁধে বাস করে বিভিন্ন প্রজাতির বক। দিনে একাকী বা জোড়ায় বিচরণ করলেও সন্ধ্যা নামতেই দল বেঁধে বড় গাছে আশ্রয় নেয় পানকৌড়িও। শামুকখোল ও দীর্ঘ চঞ্চু বিশিষ্ট ছোট মদনটাক পাখিও কলোনি তৈরি করে বাস করে। খাদ্যগ্রহণ শেষে পড়ন্ত বিকেলে নিরে ফেরে এসব পাখি। দলবদ্ধভাবে বসবাস করে প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখিও। তাল বা খেজুর গাছে দৃষ্টিনন্দন বাবুইয়ের বাসা মন কেড়ে নেয় প্রকৃতিপ্রেমীদের। তবে জলাশয় দূষণ, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ, আবাসস্থল ধ্বংস এবং নিরাপদ প্রজননস্থলের অভাবে অস্তিত্ব হুমকিতে এসব পাখি। জনসচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপের মাধ্যমে দলবদ্ধ পাখির কলোনি সংরক্ষণ নিশ্চিত হলে সুস্থ থাকবে পরিবেশ প্রতিবেশ, সমৃদ্ধ হবে দেশের জীববৈচিত্র্য। আফরোজা হাসি, চ্যানেল আই। পাখির কলোনি সংরক্ষণ নিয়ে বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সারা দেশেই শহরের বাসিন্দাদের অনেকেই ফিরিয়ে আনছেন কৃষি ও প্রকৃতির ছোঁয়া। এতে করে শহর থেকে হারিয়ে যাওয়া আদি প্রকৃতির কিছুটা স্বাদ গ্রহণের সুযোগ পাচ্ছেন নাগরিকরা। ছাদ জুড়ে প্রাণ আর ফসলের দারুণ সমন্বয় ঘটিয়ে ঢাকার মণিপুরি পাড়ার ইজাহারুল হক খান দীপু তেমনই এক দৃষ্টান্ত গড়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মণিপুরি পাড়ার এই ভবনটি ছিল এলাকার একটি আদি বসতভিটা। সময়ের চাহিদায় সেটিও এখন রূপ নিয়েছে সুবিশাল 5তলা আবাসিক ভবনে। এই ভবনের 4000 বর্গফুট ছাদ জুড়ে সবুজের প্রতি ভালোবাসা থেকে কৃষি চর্চায় নেমেছেন ইজহারুল হক খান দীপু। চারিদিক দিয়ে বাসা বাড়ি হয়ে গেছে, একটা গাছ নাই বাসায়, পাম গাছ, ফুলের গাছ খুব শখ। ভাবলাম যে এখন তো ছাদে অনেকে টব রাখে, যেহেতু পিলারের বাড়ি, তো পিলারে বেড করে আমরা ওইভাবে করি। যেরকম জি আনার, তারপরে সূর্যডিম, আম, শরীফা, পেয়ারা এনে পেনে বললাম। গাছগাছালির পাশাপাশি এই কৃষি ক্ষেত্রটির অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে চলছে শৌখিন কবুতর আর মুরগির লালন পালন। এটা ব্রাহ্মা মোরগ। ব্রাহ্মা, ওই যে ব্রাহ্মা গরু ওদেরই, এটা ব্রাহ্মা মোরগ। হ্যাঁ, এটার বয়স কত? এটার বয়স চলতেছে আপনার 10 মাস। এটাও কি মাংসের জন্য? ব্রাহ্মা গরু যেমন প্রধানত মাংসের জন্য বাংলাদেশে সবাই শখ করে পালতে আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা সময় তো এটা হয়ে যাবে মাংসের জন্য চলে যাবে। এটা কি যা? সিরাজি। আমাদের এখানে 5টা কালার আছে। আচ্ছা। শহুরে জীবনে গৃহবন্দী হয়ে পড়ছে মানুষ, হারিয়ে যাচ্ছে ফল, ফসল, কৃষিক্ষেত্র এগুলোর স্পর্শ থেকে। শহুরে ছাদ কৃষি উদ্যোক্তারা তার কিছুটা হলেও ফিরিয়ে আনছেন শহরে। তাদেরই একজন ইজহারুল হক খান দীপু। তিনি ফসল এবং প্রাণীকুলের একটা মেলবন্ধন ঘটিয়েছেন তার এই ছাদে। এটি তার জীবনকে জীবন্ত করছে আরও বেশি। ইনি অনুকরণীয় হতে পারেন অন্য ফেলে রাখা ছাদগুলোর এর উদ্যোক্তারা। ঢাকার মণিপুরি পাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়, মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর থাকছে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় অনূর্ধ্ব 19 ওয়ানডে ক্রিকেটে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের 5 উইকেটের জয়। 10ই আগস্ট ফাইনালে দুদল আবারও মুখোমুখি। ঢাকা শহরের 98% শিশুর রক্তে মাত্রাতিরিক্ত ক্ষতিকারক সীসার উপস্থিতি পেয়েছে আইসিডিডিআরবি। ঢাকা দক্ষিণ সিটির শিশুদের রক্তে এই সীসার হার বেশি।
শিশুদের শরীরে সীসার উপস্থিতি ও সীসা নির্গমনকারী শিল্প স্থাপনার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ বিষয়ে গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। লায়লা নসীনের রিপোর্ট। সীসা একটি বিষাক্ত ভারী ধাতু, যা নীরবে সব বয়সী মানুষ, বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের স্বাস্থ্যের ক্ষতি করে চলেছে। রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা না থাকলেও ধরা হয় শিশুদের রক্তে প্রতি লিটারে ৩৫ মাইক্রোগ্রামের বেশি সীসার উপস্থিতি উদ্বেগজনক। কিন্তু ঢাকায় ৯৮% ৪ বছরের কম বয়সী শিশুর শরীরে ৫০ মাইক্রোগ্রামের বেশি মাত্রার সীসার উপস্থিতি পেয়েছে আইসিডিডিআরবি, যাদের বড় অংশই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। সীসা ও ব্যাটারি সম্পর্কিত বিভিন্ন শিল্প কারখানা সীসাযুক্ত রং, প্রসাধনী ও রান্নার পাত্রে সীসার উপস্থিতি পেয়েছে সংস্থাটি। শতকরা ১০০ জনের মধ্যে ৯৮ জন শিশুর শরীরে ৩৫ মাইক্রোগ্রাম পার লিটারের বেশি সীসা ছিল। তার মানে আমাদের ঢাকা শহরের বাচ্চাদের অবস্থা খুবই ভয়ঙ্কর লেভেলে আছে। ঢাকার দক্ষিণে বাচ্চাদের শরীরে সীসার মাত্রা অনেক বেশি। মোর দেন 50-55 ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে, যেগুলো হচ্ছে যে লেড বা সীসা রিলিজ করতেছে পরিবেশে, এবং যারা ওই এরিয়াতে আশেপাশে সারাউন্ডিংস এরিয়াতে ইভেন ২-৩ কিলোমিটারের মধ্যে বসবাস করতেছে, তাদের এক্সপোজার হওয়ার চান্স বেশি। রক্তে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি শিশুদের বিকাশ বাধাগ্রস্ত করার পাশাপাশি হৃদরোগ সহ বিভিন্ন জটিলতা সৃষ্টি করছে বলে জানায় সংস্থাটি। যদি আমাদের শিশুদের আজকে যদি ব্রেনই ঠিক মতন ডেভেলপ না করে, যদি কাজ না করে, ওরা তো বড় হবে। বড় হলে ওরা জাতীয় যে প্রোডাক্টিভিটি, এখানে তারা কি রোল প্লে করবে। সীসার বিস্তৃতি প্রতিরোধে আবাসিক এলাকা থেকে শিল্প কারখানা সরিয়ে নেওয়া সহ সীসাযুক্ত পণ্য পরিহার ও রিসাইক্লিংয়ের ওপর গুরুত্ব দিয়েছে আইসিডিডিআরবি। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। দীর্ঘ ৩ মাস ২ দিন বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও মাছ আহরণ শুরু হয়েছে। ২ আগস্ট মধ্যরাত থেকেই কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন। মৎস্য আহরণ শুরু হওয়ায় রাঙামাটির ৪টি ল্যান্ডিং ঘাটে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এবারে প্রকৃতি সংবাদ। নদী ভাঙনে বিলীন হয়েছে পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধের প্রায় ৫৫০ মিটার অংশ। ৫০টির বেশি বসতবাড়ি ও ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে চলে গেছে। ভাঙন আতঙ্কে ২ শতাধিক ঘর সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙন ঠেকাতে ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড। এবারে খেলার খবর। জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় অনূর্ধ্ব ১৯ ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে প্রথম লেগে সাউথ আফ্রিকার কাছে হারের প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। দ্বিতীয় রাউন্ডে প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়ে জুনিয়র টাইগার্স ফাইনালের ড্রেস রিহার্সাল সেরেছে। ৩ জাতির টুর্নামেন্টে টানা ৫ ম্যাচ হেরে এর মধ্যেই ফাইনাল থেকে ছিটকে গেছে আয়োজক জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকা অল আউট হয় ১৪৭ রানে। পল জেমসের ৩৩ ও বান্ডেল মামাথার ৩৯ ছাড়া প্রোটিয়াদের আর কেউ সুবিধা করতে পারেনি। বাংলাদেশের বাঁহাতি স্পিনার সানজিদ মজুমদার ৪ এবং পেসার আল ফাহাদ নেন ২ উইকেট। জবাবে ৬৮ রানে ৫ উইকেট হারানোর পরও ওপেনার রিফাত বেগের ৪৩ ও সামিউন বশিরের হাফ সেঞ্চুরিতে জুনিয়র টাইগার্স ৩০তম ওভারে ম্যাচ জিতে যায়। সামিউন ষষ্ঠ উইকেটে আবদুল্লার সাথে গড়েন ম্যাচ জেতানো অবিচ্ছিন্ন ৮০ রানের পার্টনারশিপ। ১০ আগস্ট ফাইনালে সাউথ আফ্রিকার সাথে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ ৮ আগস্ট জিম্বাবুয়ের সাথে আনুষ্ঠানিকতার ম্যাচ খেলবে। মেয়েদের অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছে বাংলার মেয়েরা। লাল সবুজের পক্ষে জোড়া গোল করেন সাগরিকা। কদিন আগেই প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
এবার ছোটদের পালা। লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় অনূর্ধ্ব 20 মেয়েদের এশিয়ান কাপ বাছাই। নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিকদের একরকম কোণঠাসা করেই রেখেছিল পিটার বাটলারের শিষ্যরা। প্রথমার্ধের 36 মিনিটে সাগরিকার গোলে লিড নেয় বাংলাদেশ। বিরতির পর 64 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। 86 মিনিটে ব্যবধান কমায় লাওস। যোগ করার সময় সাগরিকা দ্বিতীয় গোল করেন। আগামী 8 আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে মাঠে নামবে আফিদা খন্দকারের দল। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটের অনুরোধ। গণতন্ত্রের পথে যাত্রা সহজ নয় বললেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নোয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা। এবং মানবসৃষ্ট কর্মকাণ্ডে পরিবেশের ক্ষতির পাশাপাশি হুমকিতে বিভিন্ন প্রজাতির পাখি। পাখির কলোনি সংরক্ষণে পরিকল্পিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন পরিবেশবাদীরা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।